ওং নমো শিবায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ আমি সকাল সকাল উঠে পড়েছি, এখনও কেউ ওঠেনি। হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুমাচ্ছে। প্রথমে উঠে আমি গেটটা খুলে যে রাতের বাসি বাসনগুলো আছে সেগুলো নামিয়ে রেখে আসলাম। রেখে এসে উঠোনটা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করছি এই কারণে, দেখো ওয়েদার একদম ভালো না। হালকা হালকা বৃষ্টি হয়েছে, আবার যদি বৃষ্টি হয় না তাহলে উঠোনটা আর ঝাড় দেওয়া হবে না। ওই জন্য এই দেখো হাজব্যান্ড এখন উঠলো। ও উঠে ওই যে বাইরের গেটটা তালা দেওয়া আছে ওটা খুলতে যাবে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে থাকলে আমাদের দুজনের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। দুদিন থেকে ও একটু দেরিতেই উঠছে, আমরাও তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি। এতে সবার সুবিধা হচ্ছে আর কি। বাইরের বাসি কাজগুলো করে চলে এসেছি। আর এই ঘরটায় তো আমরা ঘুমাই না, আমাদের উপরে যে ব্যালকনিটা রয়েছে ওটা এখনও কমপ্লিট হয়নি। সেই জন্য এই ঘরটাকে তালা দিয়ে রাখা হয়। আর সকাল হলেই আবার সেটা খুলে জানলাগুলো খোলা হয়। আমরা আগের দিন এই ঘরে ঘুমিয়েছিলাম, দিয়ে আমার না রাতে আর বিছানা চাদরটাকে ঠিক করে রাখা হয়নি। তাই সকালবেলা ভাবলাম ছেলে ঘুমিয়ে আছে, হাতেও যখন টাইম আছে চাদরটা ঠিক করে নিই। সব কাজ কমপ্লিট করেছি। এদিকে ছেলে উঠে পড়েছে, ওকে খাইয়ে আমি চা করতে শুরু করেছি। চাটা দিয়ে দিলাম। আজ আর গোলমরিচ নেই, শেষ হয়ে গেছে। আমার বলতেও মনে ছিল না, তাই শুধু চা খেতে হলো। গোলমরিচ দিলে সকালে ঠান্ডাভাবে গলায় একটা যে ঝাল ঝাল অনুভব হয়, সেটা আমার বেশ ভালো লাগে। তাই আমি লাল চাটা গোলমরিচ দিয়েই খাই। কিন্তু কী করা যাবে, আজ যখন নেই তখন শুধুই খাচ্ছি। এরকম চা করে হাজব্যান্ডকে দিয়ে গেলাম, টেবিলে রেখে দিলাম, কারণ ছেলে ফেলে দেবে। তারপরে আমি তেলটাকে ঢালছি। আমরা তো আর তেল কিনে খাই না, আমাদের ঘরের সর্ষে হয়, সেই সর্ষেতে ভাঙিয়ে তেল হয়। তাই আমাদের এইটাই করে, মানে তেলের জারে করেই তেলটা ভাঙিয়ে নিয়ে আসে। এবার এতে তো অনেক তেল থাকে, এ থেকে নিয়ে রান্না করতে অসুবিধা হয়, তাই ছোট একটা জায়গায় তেল ঢেলে নিই। হাজব্যান্ড মাছ নিয়ে এসছে সকালবেলায়, দু রকমের মাছ নিয়ে এসছে। একটা চিংড়ি, আর একটা হচ্ছে আমার ছেলের জন্য পোনা মাছ। কারণ চিংড়ি মাছটা শক্ত হয় বলে ও ঠিক করে খেতে পারে না। খায়, দিলে না চিবিয়ে চিবিয়ে শেষ করতে পারে না, সে মুখের মধ্যে চিবোতেই থাকে। তাই আমি ওকে বলেছি চিংড়ি মাছ নিয়ে আসলে ছেলের জন্য আলাদা করে তুমি কিন্তু মাছ নিয়ে আসবে, ও মাছ খেতে পারে না। তাই হাজব্যান্ড দু রকম মাছ নিয়েছে। আমি মাছগুলো বাইরে বসেই ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে ননদ দুদিন ছিল, বেশ বাড়িটা ভালো লাগছিল, জমজমাট ছিল। ও চলে গেছে, বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। ছেলেরও মন খারাপ, ওর ছেলের সঙ্গে একটু খেলছিল, কিন্তু এখন আর খেলতে পারছে না। তাই ও না ভাই ভাই করছে মাঝে মধ্যেই। কিন্তু কে কার বাড়িতে এসে কদিন থাকবে বলো? হঠাৎ করে দুদিন যখন কেউ বাড়িতে আসে না, খুব ভালো লাগে। কিন্তু আবার যখন চলে যায় মনটা বেশ খারাপ হয়ে যায়। ঘরে ঢুকলেই মনে হয় যে ওরা এটা করছিল ওটা করছিল, এই আর কি। এই যে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, কারণ আমাকে তো 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, হাজব্যান্ড বেরোবে। তাই আমি মাছগুলো ভাজতে দিয়েছি। আজ করব পটল চিংড়ি। পটল চিংড়ি আমার হাজব্যান্ড, ও তো একটু খেতে বেশ ভালোবাসে, তো আজকে বললো কি যে পটল চিংড়ি করতে। আমরা কিন্তু না হলে চিংড়ি মাছ বেশিরভাগ সর্ষে লঙ্কা বেটেই করি। এদিকে আমি মাছগুলো বেছেছিলাম, এখানে আঁশগুলো কিন্তু ফেলিনি, কারণ বিড়াল এসে খাবে আমি সেটা জানতাম।
দেখো আমার চিংড়ি মাছের পটল চিংড়িটা রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে আর একটা তরকারি হচ্ছে, আমি ভেন্ডি মানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। হাজব্যান্ড বেরোবে, স্নান করে চলে এসছে, আমি ওকে খেতে দিয়ে দিলাম। গরম ভাত সঙ্গে সঙ্গে খেতে ওর একটু অসুবিধাই হয়, কিন্তু কী আর করা যাবে, এর থেকে তাড়াতাড়ি আমি আর পারবো না। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে, এবার আমার শুধু কাজ করতে হবে। বাকি যে কাজগুলো পড়ে রয়েছে, প্রথমেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, নাহলে খুব মাছি হয়, মাছিগুলো সারাদিন উঠতে থাকে। এঁটোটা মুছে বাইরের কাজ করতে যাব। ছেলে আজ ঘুমায়নি, ও দেরিতে ঘুম থেকে উঠেছে, আমার সঙ্গে সঙ্গেই বেড়াচ্ছে। বাইরের ওয়েদার ভালো নেই, এ দেখো ও খুঁজছে, কিন্তু আমাকে তো সার্ফ দিতেই হবে। ছেলের জিনিস প্রতিদিনই সার্ফ দিতে হয়, কারণ নাহলে ওর ঘাম টাম থাকে। তারপরে হচ্ছে ও তো টয়লেট করে ফেলে, সেগুলোর গায়ে বসবে, গন্ধ আসে একটা বর্ষার সময়, সেই জন্য রোজই সার্ফ দিতে হয়। এদিকে কাচাকুচো করে সব মেলে দিয়েছি, মেলে দিলে কি হবে, কোনো রোদই নেই। স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে না, এই তুলসী গাছটা দুদিন জল দিইনি, কেমন একটা মরে মরে যাচ্ছিলো, আমি ভাবলাম হয়তো কিছু হয়েছে, তাই জল দিয়ে আবার দেখছি ঠিক হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার ফুল গাছের অবস্থা, কি করুণ। আসলে এই যে অপরাজিতা গাছটা রয়েছে, এই গাছটা না ওই ফুল গাছটার উপর উঠে গেছিলো, দিয়ে ওই ফুল গাছটাকে পুরো ঢেকে দিয়েছে, আর ওইটাই আর ফুল হচ্ছে না, একদম মরে মরে যাচ্ছে, পাতাগুলো যেন পোকায় খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি এই গাছটাকে কেটে দাও। ও আবার কেটে না দিয়ে কী করেছে, ওই গাছটা থেকে নামিয়ে পাশে দিয়ে দিয়েছে, দিয়ে দুটো গাছই দুরকমভাবে ঝুলছে। অপরাজিতা গাছটা কাটতে খুব মায়াও লাগছে, কারণ হচ্ছে প্রচুর ফুল হচ্ছে। আমার বাড়িতে তো বেশি ফুল গাছ নেই, আমাকে তো পুজো করতে হয়, এবার ঠাকুরের কাছে ফুল তো যদি না দেওয়া হয় না, আমার ভালো লাগে না। তাই যে কটা গাছ অবশিষ্ট রয়েছে, সেই কটা গাছ থেকে তো যে কটা ফুল পাওয়া যায় দিয়ে পুজো করলেও মনটায় শান্তি আসে। যাই হোক, কথা বলতে বলতে আমি সব ফুল তুলসী পাতা তুলে নিয়েছি, এবার শিবকে স্নান করিয়ে নিলাম। ওং নমঃ শিবায়। এটা আমি রোজই শিব ঠাকুরকে স্নান করাতে গিয়ে বলি। অনেক দিনের আমার শিব পুজো, আমি যখন 12-এ পড়ি, অর্থাৎ হচ্ছে তখন তোমার কত 2008 সাল, তখন থেকে কিন্তু আমি শিব পুজো করি। এটা আমার অনেক পুরনো দিনের শিব, আমি নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে পুজো করার জন্য। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।